চুক্তিগুলো করবার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখেছি যে সেখানে আসলে বলা হয় যে নিরাপত্তা উপদেষ্টাই সেখানে মূল ভূমিকা রেখেছেন। সেখানে বাণিজ্য উপদেষ্টা বা পররাষ্ট্র উপদেষ্টা তাদের অনেক ক্ষেত্রে বাইপাস করে নিরাপত্তা উপদেষ্টাই অনেক ক্ষেত্রেই মূল জায়গায় বা মূল রোল প্লে করেছেন। তিনি এখন এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী পদে আছেন, যেটি নিয়ে জামাত খুবই আপত্তির জায়গা জানিয়েছে। তাকে পদত্যাগের কথাও বলেছে বা তাকে সেই মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার দাবিও তারা করেছে, বিশ্বাসঘাতক মির্জাফর বলে বলছেন। আপনার কি কোনো বিশ্লেষণ আছে কেন খলিলুর রহমান, যাকে নিয়ে আগে বিএনপির আপত্তি ছিল, তাকে বিদেশি নাগরিক, বিদেশি স্বার্থ মানে দেশের স্বার্থ পরিপন্থী হিসেবে আখ্যা দিয়ে এসেছে বিএনপি, সেখানে এসে এখন তিনি এই পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব, যেখানে সবগুলো রাষ্ট্রের কি পয়েন্ট হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, কি কন্ট্রাক্ট পয়েন্ট, সেখানে কেন খলিলুর রহমান গেলেন বা দেয়া হলো? প্রথমত কথা যে বাণিজ্য চুক্তির সঙ্গে নিরাপত্তা উপদেষ্টা কেন? এই বাণিজ্য চুক্তির মধ্যে এটা শুধুমাত্র বাণিজ্য চুক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর মধ্যে ন্যাশনাল সিকিউরিটি ইস্যুটা ছিল। তো ন্যাশনাল সিকিউরিটি ইস্যু বাণিজ্য চুক্তি মিলিয়ে আলোচনা হয়েছে, সেই কারণে খুব প্রাসঙ্গিকভাবে বাংলাদেশ দলে নিরাপত্তা উপদেষ্টা সম্পৃক্ত ছিলেন, 1 নাম্বার। 2 নাম্বার, নিরাপত্তা উপদেষ্টা এই চুক্তি আলোচনার যে নেগোসিয়েটিং টিম ছিল বাংলাদেশের, তার প্রধান তিনি ছিলেন না। তার প্রধান ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তার নেতৃত্বে আলোচনাটা হয়েছে। আলোচনার টেবিলেও ডক্টর খলিল গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। তাকে আমার যে নেগোসিয়েটর হিসেবে খুবই দক্ষ এবং যোগ্য মনে হয়েছে। তিনি একটা যেহেতু আমি যতগুলো আলোচনায় ছিলাম তাতে সেই আলোচনাগুলোতে তাতে দেখেছি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তিনি যেভাবে আর্গুমেন্ট করেছেন এখানকার সঙ্গে, এটা এটা আমার কাছে মনে হয়েছে খুব ভালো একটা কাজ হয়েছে। তিনি তিনি তার দায়িত্ব পালন করেছেন। সেই অর্থাৎ যেহেতু নিরাপত্তার বিষয়টির সঙ্গে সম্পৃক্ত ছিল, সেই কারণে তার সম্পৃক্ততা। আর পররাষ্ট্র উপদেষ্টা না থাকা হচ্ছে, পররাষ্ট্র উপদেষ্টা কেন ছিলেন না আমি জানি না। পররাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে আমি এরকম বহু কাজে দেখেছি তার অনুপস্থিতি। কেন তার অনুপস্থিতি? তিনি ইচ্ছে করে অনুপস্থিতি, তখন তাকে এমনিতেই দূরে সরিয়ে রাখা নাকি হয়েছে এখানে নাকি কিচেন ক্যাবিনেটের বাইরে ছিলেন তিনি? আমি জানি না। কিচেন ক্যাবিনেট বলতে আমার কোনো ধারণা নাই। আমি যুক্তরাষ্ট্রে অবস্থান করছি, সেখানে কিচেন ক্যাবিনেট বলতে কি বোঝায় বা কি করেছে সেটা আমার ধারণা নেই। কিন্তু আমি পররাষ্ট্র উপদেষ্টাকে এক ধরনের নির্বিকার দেখেছি, এক ধরনের উদাসীন দেখেছি। পররাষ্ট্র মন্ত্রণালয় উনাকে আমি খুব অ্যাক্টিভ কোনো রোলে দেখি নাই। পুরো সময়কালে, এই 18 মাসের সময়কালে খুব অ্যাক্টিভ কোনো রোলে দেখি নাই পররাষ্ট্র নীতি বিষয়ে কোনো দৃষ্টিভঙ্গি বা কোনো কিছুতে। তো এইখানেও আমি তাকে লক্ষ্য 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 করিনি। আর আপনার যে পরের প্রশ্ন, দেখেন হ্যাঁ, খলিলুর যদি রহমান তাই হয়, আচ্ছা এইটা একটু আসবো। আপনি গুরুত্বপূর্ণ জায়গায় কথা বলছেন, কিন্তু একটু এইটা পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে বলছেন, এত রদবদল হলো, পররাষ্ট্রমন্ত্রী তো যিনি ছিলেন তিনিই রয়ে গেলেন। যদি অ্যাক্টিভ রোল প্লে না করেন তাহলে কেন তাকে রেখে দেওয়া? না, পররাষ্ট্রমন্ত্রী। মানে পররাষ্ট্র উপদেষ্টার কথা বলছি, আমি তৌহিদ হোসেনের কথা বলছি, যে অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন বারবার অনেক রদবদল হলো না, অনেক উপদেষ্টাদের পদে, সেখানে উনি তো শুরু থেকেই রয়ে গেলেন। না, খুব বেশি রদবদল হয়নি। ধরেন আপনি আপনার অনুষ্ঠানে বা অন্যান্য অনুষ্ঠানে যে সমস্ত আলোচনা করেছেন, যে সমস্ত উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন উঠেছিল, যে সমস্ত উপদেষ্টাদের কাজকর্ম নিয়ে কথা উঠেছিল, সেই সমস্ত জায়গায় কিন্তু পরিবর্তন করা হয় নাই। আপনি খেয়াল করে দেখেন, অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিবর্তন করা হয়নি। যাকে যে দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্ব কেউ ভালো মতো পালন করেছে, কেউ একেবারে ভালো মতো পালন করতে পারেনি। কিন্তু যারা একেবারে ভালো মতো পালন করতে পারেনি বলে বাইরে থেকে অভিযোগ করা হয়েছে, অভিযোগ এসেছে, সেই সমস্ত মানুষও কিন্তু একেবারে শেষ দিন পর্যন্ত অক্ষতই ছিলেন। আর এটা আমি তো পররাষ্ট্র উপদেষ্টা বিষয়ে আমার যা বলার আমি সেটা বলেছি। আমি এত দূরে অবস্থান করছি, সেই অবস্থান করে আমি তাকে কখনোই কোনো অ্যাক্টিভ রোলে দেখি আচ্ছা, নাই। স্পষ্ট। জি, খলিলুর রহমান সম্পর্কে বলছিলেন। খলিলুর রহমান সম্পর্কে বলতেন, খলিলুর রহমান ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। খলিলুর রহমান প্রথম যখন দায়িত্বে আসলেন তখন তাকে বলা হলো তিনি বিদেশি নাগরিক, হুম। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। আমি নিজে খলিলুর রহমানের সাথে ওয়াশিংটন ডিসিতে নিজে জিজ্ঞেস করেছিলাম যে আপনার আপনার নাকি বিদেশি পাসপোর্ট আছে, যুক্তরাষ্ট্রের পাসপোর্ট আছে। তখন তিনি হাসতে হাসতে বলেছিলেন, এটা তিনি মিডিয়াতেও বলেছেন, যে এটা অ্যাবসলিউটলি রং নিউজ। আমার যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড আছে, পাসপোর্ট নাই। এবং আমরা যখন স্টেট ডিপার্টমেন্টে গিয়েছি, আমরা যখন ট্রেড আলোচনার সময় গিয়েছি, সেখানে তো আইডি ব্যবহার করতে হয়। সেখানে সেই গ্রিন কার্ড, ওই আইডিটি উনি ব্যবহার করে আমরা মিটিং এর ভেতরে ঢুকেছি। তার মানে হচ্ছে যার পাসপোর্ট থাকে তার গ্রিন কার্ড থাকে না, যার গ্রিন কার্ড থাকে তার পাসপোর্ট থাকে না। যে কোনো একটা থাকতে পারে, দুটাই থাকতে পারে না একসঙ্গে। সুতরাং উনি বিদেশি নাগরিক নন, 1 নাম্বার।
এখন বিএনপি শুরু থেকে আমার ধারণা যে বিএনপির কাছে সঠিক ইনফরমেশন ছিল না, সেই কারণে বিএনপি তার বিষয়ে কথা বলেছে। আর পরবর্তীতে কেন করেছে আমি সেটা বলবো না, এটা আমি ধারণার থেকে বলছি, বিএনপির কারোর সঙ্গে আমার কথা হয় নাই। পরবর্তীতে আমরা দেখেছি যে যেহেতু যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে এখানকার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে ওনার ভালো সম্পর্ক আছে, মধ্যপ্রাচ্যের কাতার সহ অনেক গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে ওনার সরাসরি এক ধরনের দেশের বলতে দেশের প্রশাসনের সঙ্গে সরাসরি ওনার একটা গুরুত্বপূর্ণ ওনার একটা আলোচনার একটা সুযোগ আছে, বন্ধুত্ব আছে। যুক্তরাষ্ট্র প্রশাসনের অনেকের সঙ্গে তার একটা বন্ধুত্ব আছে। আমার ধারণা যে পরবর্তীতে যখন দেখা গেছে যে ওনার সম্পর্কে যে প্রচারণাটা চালানো হচ্ছে সেটা সঠিক নয়, সেই কারণে হয়তো বিএনপি তার অবস্থান পরিবর্তন করেছে। আর তার আগে যখন বিএনপি এটার কথা বলছিল, তখন কিন্তু ওনার সম্পর্কে ধারণা করা হচ্ছিল যে উনি জামাতের সঙ্গে তুলনামূলকভাবে অনেক ঘনিষ্ঠ, হুম। উনি ওই 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 তাদের কারণেই এইখানে এসেছেন, ওই রকম একটা আলোচনা করা হচ্ছিল। এখন তিনি যখন বিএনপির মন্ত্রিসভায় যোগ দিলেন, তখন জামাত হঠাৎ করে তার বিরোধিতা করতে শুরু করলো। এটা আমার কাছে মনে হয় এটা হচ্ছে বাংলাদেশের যে প্রচলিত ধারার রাজনীতি এবং রাজনীতির যে বিরোধিতা, আমার সঙ্গে থাকলে তুমি ভালো, আমার সঙ্গে না থাকলে তুমি খারাপ। আমার ধারণা সেই রকম একটা মৃদু মানে বিষয়টা আলোচনা, মৃদু এরকম যে সমালোচনা জামাতের হচ্ছে। সঙ্গে ঘনিষ্ঠ ভেবে বিএনপি সমালোচনা করেছে, এখন যখন দেখছে বিএনপির সাথে ঘনিষ্ঠ তখন জামাত সমালোচনা করছে। আমার কাছে অনেকটা তাই মনে হয়। আর তার চেয়ে বড় ব্যাপার, বিএনপি আমার ধারণা শুরু থেকে সেটা বুঝতে পারে নাই যে ওনার যে যুক্তরাষ্ট্র প্রশাসন, মধ্যপ্রাচ্যের আবুধাবি বা কাতার, এই সমস্ত প্রশাসনের সঙ্গে যে ওনার একটা ভালো হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে, বন্ধুত্ব আছে, এটা বাংলাদেশ তো কাজে লাগালে লন্ডন বিএনপি। বৈঠকের পর থেকে বোঝা শুরু হয়ে গেল, মানে জামাত এটা মানে দায়ী করছে যে লন্ডন কনস্পিরেসির লন্ডন নায়ক। বৈঠকের সঙ্গে আমার ধারণা লন্ডন বৈঠকের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, লন্ডন বৈঠকের সঙ্গে এটার কোনো, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিএনপি তার মতো করে খোঁজ খবর রেখেছে। খোঁজ খবর রেখে বিএনপি একজন মানুষ সম্পর্কে মূল্যায়ন করেছে। প্রথমে তার মূল্যায়ন ভুল হলে পরবর্তীতে যদি সেই মূল্যায়নটা সঠিক হয়, সে যদি তার অবস্থান পরিবর্তন করে, এটা তো একটা পরিপক্কতার, ম্যাচুরিটির লক্ষণ। এবং বিএনপি সেই কাজটি করেছে। আর এর সঙ্গে লন্ডনের বৈঠকটি ছিল তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের, সেখানে অন্য কেউ গুরুত্বপূর্ণ ছিলেন না। কিন্তু উপদেষ্টাদের মধ্যে তিনিই ছিলেন, ডক্টর খলিলুর তিনি তার রহমান। সঙ্গে ছিলেন, তিনি তার সঙ্গে ছিলেন। সঙ্গে থাকার অর্থ এই নয় যে তিনি আলোচনাটা করছেন, সঙ্গে থাকার সঙ্গে তো অর্থ এই গুরুত্বপূর্ণ নয়। বলেই তিনি সঙ্গে ছিলেন নিশ্চয়ই, না, একা তো কেউ গুরুত্বপূর্ণ আরো ছিলেন না। অনেকে আছে, গুরুত্বপূর্ণ আরো অনেকে আছে। ডক্টর ইউনূসের সঙ্গে সফরে আরো অনেকে গুরুত্বপূর্ণ গেছেন ডক্টর উপদেষ্টা কে ইউনূসের কাছে। ছিলেন আর মানে ওই সেই বৈঠকে? ওই বৈঠকের কথা বলছি না, অন্য যে কোনো হুম। বৈঠকে গুরুত্বপূর্ণ আরো অনেকে ছিলেন। বিভিন্ন সময় ডক্টর ইউনূসের সাথে বিভিন্ন জন গেছেন, যিনি গেছেন তো তিনি কথা হচ্ছে গুরুত্বপূর্ণ। লন্ডন বৈঠকের কথা, কারণ লন্ডন বৈঠকের আগ লন্ডন, পর্যন্ত আমি তার আপনাকে পদত্যাগের নিশ্চিত করে দাবি বলি, করেছিল না আমি বিএনপি। আপনাকে পরিষ্কার করে বলি, ডক্টর খলিলকে বিএনপি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাছাই করা বা তার সরকারে রাখার সঙ্গে লন্ডন বৈঠকের কোনো সম্পর্ক নেই। লন্ডন বৈঠকের সঙ্গে সম্পর্ক আছে নির্বাচন জুন থেকে ফেব্রুয়ারিতে আসার। হুম। এখানে ডক্টর খলিলের বিএনপিতে আসা বা না আসার সঙ্গে লন্ডন বৈঠকের কোনো সম্পর্ক নেই।